ভাইয়ার আবছা আবছা স্মৃতি মনে ছিল, তবে পুরোটুকু মনে করতে পারতো না, কিন্তু চেহারা দেখলে চিনতে পারতো সবাইকে। আপনারা যখন আমাদের বাড়ি গেলেন তখন কারোর বুঝতে বাকি ছিল না যে ভাইয়াকে আপনারা সন্দেহ করছেন। তাই আপনাদের বিভ্রান্তিতে ফেলতে ভাইয়া পুনরায় পাগল হওয়ার অভিনয় করে, আর আপনাদের নিশ্চিত করতেই ওই দিন ডাক্তার মুনতাসিরের কাছে নিয়ে যাওয়া হয় ভাইয়াকে। আর তখনই ডাক্তার মুনতাসিরকে দেখে ভাইয়া চিনে ফেলে উনিও সেদিন ছিল লাবণী আপুর ধর্ষণের ঘটনায়। আর তাই ভাইয়া ডাক্তারকে মেরে ফেলেছে। বিশ্বাস করুন তামজিৎ, আমার ভাইয়া এমন না। ওরা লাবণী আপুকে মেরে ফেলেছে দেখেই ভাইয়া ওদের মেরেছে। প্লিজ তামজিৎ, ভাইয়াকে শাস্তি দেবেন না, আপনার কাছে আমি হাত জোড় করছি, প্লিজ। কথা শেষ করে কান্নায় ভেঙে পড়ে ঈশিতা। নেত্রপল্লব বয়ে অঝরে অশ্রুকণা গড়াতে থাকে। গম্ভীর দৃষ্টিতে ঈশিতার কান্নামাখা মুখশ্রীতে তাকিয়ে আছে তামজিৎ। নিজের মাঝে করে চলেছে শত শত যুদ্ধ। কি করবে সে? একদিকে নিজের দায়িত্ব কর্তব্য, অপরদিকে তার ভালোবাসা। কোন দিকে পা বাড়ানো উচিত তার? দিন পেরিয়ে রাত্রির আগমন। মির্জাবাড়ির সকলে নিদ্রা ঘরে নিবদ্ধ, শুধু অপেক্ষায় বসে আছে পায়রা। দুশ্চিন্তায় নিরলস ভঙ্গিতে পায়চারি করে চলেছে পুরো কক্ষ জুড়ে। রাত প্রায় 12টা ছুঁই ছুঁই, কিন্তু আশিল এখনো বাড়ি ফেরেনি। থমথমে নীরবতা গ্রাস করে আছে রুমটাকে। দুশ্চিন্তায় মাথা ব্যথা হওয়ার জোগান পায়রার। হুট করে দরজা খোলার শব্দে সেদিকে ফিরে তাকায়। আশিল এসেছে। বড্ড ক্লান্ত দেখাচ্ছে তাকে। মুখ ঘুরিয়ে নিল পায়রা। মানুষটার ওপর অভিমান হচ্ছে তাকে না বলে এত রাতে বাড়ি ফিরেছে। তার কি চিন্তা হয় না? আশিল ভেতরে সে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে যেতে যেতেই প্রশ্ন করলো। খেয়েছো প্রাণ? চুপ থাকে পায়রা। আরশিলের কথার জবাব না দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আরশিলের কথার জবাব না দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। পায়রার থেকে কোনরূপ উত্তর না পেয়ে আরশিলের পদযুগল থেমে যায়। ভ্রু কুঁচকে পায়রা দিকে নজর দিতেই পায়রা ফুলে থাকা মুখশ্রী দেখে ওষ্ঠের কোণে সামান্য হাসি খেলে যায়। ধীরে ধীরে কদম ফেলে এগিয়ে যায় পায়রার একদম নিকটে। আরশিলকে নিজের নিকটে আবিষ্কার করে গলা শুকিয়ে গেল পায়রার। তবুও জায়গা থেকে এক চুল পরিমাণও সরে না। গো ধরে দাঁড়িয়ে থাকে শটান হয়ে। আরশিল কিছুটা ঝুঁকে আসে, ফিচেল কণ্ঠে ফিসফিসিয়ে বলে ওঠে। এসে যেন দেখি রুমে খাবার নিয়ে বসে আছো, না হলে তোমাকে নিজের খাবার বানাতে এক মুহূর্ত দেরি করব না প্রাণ। কথাটুকু শেষ করেই হনহনিয়ে ওয়াশরুমে ঢুকে যায় আরশিল। ফেলে যায় স্তব্ধ পায়রাকে। অগোছালো অনুভূতি, অনবরত কম্পন মিলিয়ে বেসামাল হয়ে পড়ে পায়রা। এতক্ষণে মনের কোণে জমে থাকা অভিমান লেজ গুটিয়ে পালিয়েছে। কয়েকবার পল্লব ঝাঁকিয়ে নিজ মনেই বলে উঠল। এ লোক কথা দিয়ে আমায় পটল তোলাবে। তড়িঘড়ি করে নিচে ছুটে যায় সে। লোকটা লাগাম ছাড়া কথার পাল্লায় আর পাট পড়তে চায় না। খাবার নিয়ে এসে লক্ষ্মী মেয়ের মতো বিছানায় গুটিয়ে বসে থাকে। আশিল ওয়াশরুম থেকে বেরিয়ে পায়রার অবস্থা দেখে আপন মনে হেসে ওঠে। এগিয়ে গিয়ে নিজ হাতে খাইয়ে দেয় পায়রাকে, সাথে নিজেও খেতে শুরু করে। এতে মোটেও অবাক হয় না পায়রা, কেননা আশিল বেশিরভাগ সময়ই পায়রাকে নিজ হাতে খাবার খাইয়ে দেয়। খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে পায়রা গিয়ে সব গুছিয়ে রেখে আসে। ততক্ষণে বিছানায় পিঠ এলিয়ে দেয় আশিল। পায়রা এসে পাশে শুতেই আশিল বলে উঠল। স্বামীর স্থান হচ্ছে স্ত্রীর বুকে, কিন্তু আমি এখানে কি করছি? কথাটুকু বলেই পাশে শুয়ে থাকা পায়রার উপর ঝুঁকে পড়ে আরশিল। আরশিলকে নিজের খুব নিকটে আবিষ্কার করে ফাঁকা ঢোকিল পায়রা। হুট করে কিছু মনে পড়ার ভঙ্গিতে আমতামতা করেই বলে উঠল। আপনি সারাদিন কোথায় থাকেন বর? প্রতিদিনই রাত করে বাড়ি ফেরেন। অফিসে যাই, বাবা তো আর দেশে থাকে না, তাই বিজনেসটা আমাকেই দেখতে হচ্ছে। কিন্তু আপনি কিভাবে? আপনি তো সম্পূর্ণ সুস্থ নন। অনেকটা দ্বিধা নিয়ে কথাটুকু বলে ওঠে পায়রা। আরশিল শরীরের সবটুকু ভর ছেড়ে দেয় পায়রার ওপর। আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বলে উঠল। আমি সুস্থই যান, আপাতত এইটুকুই জেনে রাখো, আমার মুড নষ্ট করো না। পায়রা চমকানোরও সময় পায় না।
এর পূর্বেই আরশিল পায়রার গলায় মুখ গুজে দেয়। নিমেষেই বুক ঠক করে ওঠে পায়রার। আবেশে বুঝে এলো আখি যুগল শাড়ি ভেদ করে উন্মুক্ত উদরে আকস্মিক স্পর্শে শিউরে ওঠে পায়রা। আরশিল সূক্ষ্ম একটা নিঃশ্বাস ফেলল। পায়রার পেটে হাতের বিচরণ আরো গভীর হয়। কানের লতিতে অষ্টদয় ছুঁয়ে ফিচেল স্বরেই বলে ওঠে, আজকে আমি একটু অসভ্য হলে তুমি কি রাগ করবে প্রাণ? কিছু প্রহর কেটে যায় নিস্তব্ধতায়। পায়রা কোনো সাড়া শব্দ না পেয়ে সরে আসতে নেয়। আকস্মিক আরশিলে দূরে সরে যাওয়া মানতে পারে না পায়রা। শার্টের কলার আঁকড়ে আরশিলকে টেনে নিয়ে সে একদম নিজের নিকটে। চক্ষুদয় আরশিলের নিঃশব্দ কণ্ঠে নিবদ্ধ করে মোহনীয় কণ্ঠেই বলে ওঠে। একটুও রাগ করবো না আরশিল। পায়রার মুখে সম্বোধন শুনে বেসামাল হয়ে পড়ে আরশিল। লজ্জায় গুটিয়ে যায় পায়রা। আরশিলের গভীর স্পর্শে মাতাল হতে থাকে। তীব্র আকার ধারণ করলো অনুভূতিরা। স্পর্শ গভীর হতে থাকে সময়ের তালে। কর্ণপাত হয় আরশিলের উন্মাদ কণ্ঠস্বর। তুমি আমার হৃদয়ে জায়গা করা প্রথম নারী না হলেও হৃদয়ের শেষ সন্ধিটা তোমার সাথেই হয়েছে প্রাণ। রাশিয়ার এক ঢাকা বরফ অঞ্চল। বরফে আবৃত রাস্তাঘাট, গাছপালা সবকিছু বাইরে তুষার পড়ে চলেছে অবিরাম। এক হিমশীতল আবহাওয়ার নেভিস্কো নামক ক্লাবে বসেছে আড্ডার আসর। মদের গন্ধে উদ্ভট গন্ধ, রমণীদের নৃত্য আর কোণে বসে থাকা গিটার বাদকদের গভীর সুর, সব মিলিয়ে এক অদ্ভুত অন্ধকার সৌন্দর্য। মাফিয়া আর্কাদি মালেনকভ আজ রাতে খুবই চনমনে। হাতের গ্লাস নিয়ে দুইজন রমণীর তালে তালে মিলিয়ে কোমর দুলিয়ে চলেছে। শান্তিতে ব্যাঘাত ঘটাতেই যেন ফোনটা বেজে ওঠে সশব্দে। আর্কাদি বিরক্ত মুখে ফোনের স্ক্রিনে তাকালো। নামটা দেখেই তার ভ্রু কুঁচকে গেল মুহূর্তেই। কয়েক সেকেন্ড কেটে যায় নিরাপত্তায়। জায়গা থেকে কিছুটা সরে আর্কাদি ধীরে ধীরে ফোনটা কানে তুলল। ওপাশ থেকে ভেসে আসে গোটা গোটা ইংরেজি শব্দ। জুবাইর, বলেছিলাম। আর্কাদির মুখশ্রী মুহূর্তেই চকচক করে ওঠে। আনন্দিত স্বরেই বলে উঠল, হে জুবায়ের, কি খবর? জুবাইর শান্ত গলায় বলল, ওসব কথা পরে হবে, কাজের কথায় আসি। তোমার করা উপকারের প্রতিদান দেওয়ার সময় হয়েছে আকরাদি। শীতের স্নিগ্ধ সকাল, মাঝে কেটে গেছে বেশ কিছুদিন। ভোরের নরম আলো পুরো ঘরটাকে আলোকিত করে রেখেছে। জানালার ফাঁক গলিয়ে আসা মৃদু আলো গলা চুয়ে যেতেই পিটপিট করে ওঠে পায়রার চক্ষুদয়। চক্ষুদয় মেলেই আর মোড়া ভেঙে পাশ ফিরে যায়। বিছানা ফাঁকা। আরশিল প্রতিদিন তাকে নিজ হাতে নাস্তা করিয়ে তারপর অফিস যায়। আজের ব্যতিক্রম হওয়ায় অবাক না হয়ে পারল না। চারপাশে নজর বুলিয়ে কণ্ঠনালী করিয়ে বেরিয়ে আসে। আরশিল, হুম, কোনো সারা শব্দ নেই। মানুষটা কি তবে চলে গেল? কিছুটা মন খারাপ হয় তার। মন খারাপকে পেছনে ফেলে ফ্রেশ হয়ে আসে। মুখ মুছতে মুছতে সে আয়নার সামনে দাঁড়ায়। আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে মুগ্ধ হয়। গালগুলো খানিকটা ফুলো ফুলো হয়েছে। স্বাস্থ্য সামান্য একটু বেড়েছে। দেখতে মন্দ লাগছে না, উল্টো আরো সুন্দর দেখাচ্ছে। স্কিনটা কি একটু বেশি কোমল দেখাচ্ছে, নাকি তার চোখের ভুল, কে জানি। হাঁটুর নিচ ছড়িয়ে যাওয়া চুলগুলো দেখতে দেখতেই বলে উঠল, কিরে পায়রা, তোর সৌন্দর্য কি দিন দিন বেড়ে যাচ্ছে? জামাইয়ের যত্ন পেতে পেতে দেখি সুন্দরী হয়ে যাচ্ছিস। থু থু থু, জামাই ছাড়া তোর উপর আর কারো নজর না লাগুক। কথাটুকু বলেই আপন মনে হেসে ওঠে। কখনো ভেবেছিল এতটা সুখী হবে সে? হুম, উল্টো নিজের ভবিষ্যৎ নিয়ে ভয় ছিল। কিন্তু এখন যেন হচ্ছে পুরোটাই উল্টো। মানুষটাকে শুরুতে যেমন ভেবেছিল তেমন একদমই না। তাকে আগলে রাখে একদম যত্ন সহকারে। ভাবনায় মগ্ন পায়রার মনে যখন সুখ পাখিরা দোলা দিয়ে ওঠে, চঞ্চল পায়ে বের হয়ে আসে কক্ষ হতে। দ্রুত কদমে লিভিং রুমে আসতেই চোখ পড়ে ঈশিতাকে। কলেজের জন্য বের হয়ে যাচ্ছে মেয়েটা, হাতে বই, কাঁধে ব্যাগ ঝোলানো। পায়রাকে দেখেই তাড়াহুড়ো করে বলে উঠল, ভাবি, আরসিল ভাইয়া বাইরে গেছে, জরুরি কাজ পড়ে গেছে অফিসে। মাকে বলে গেছে তুমি যেন ঠিক সময় নাস্তা করে নাও। আমি কলেজে যাই, দেরি হচ্ছে। টাটা।
কথাগুলো বলে দ্রুত ঈশিতা বেরিয়ে যায়। পায়রার মনটা পুনরায় খারাপ হয়ে যায়। বাড়িতে সে আর রাজিয়া মির্জা ছাড়া কেউ নেই। আরশিলের চাচা চাচিরাও নিজস্ব বাড়ি করে সেখানে চলে গেছে। আর ইশতিয়াক মির্জা বিজনেসের সুবাদে বছরের অর্ধেকেরও বেশি সময় বাহিরেই কাটিয়ে দেয়। মন খারাপ নিয়েই পায়রা এগিয়ে যায় রান্নাঘরের দিকে। রাজিয়া মির্জা রান্নার কাজে ব্যস্ত। চুপ করে গিয়ে দাঁড়িয়ে থাকে নিজের শাশুড়ির পাশে। রাজিয়া মির্জা পায়রাকে দেখে হেসে বলে উঠল, ক্ষুধা পেয়েছে বৌমা? টেবিলে বসো, নাস্তা দিচ্ছি। না আম্মু, তাড়াহুড়ো করবেন না, আমি ঠিক আছি। আকস্মিক কিছুর শব্দে দুজনেই চমকে ওঠে। পায়রার বুকের ভেতর যেন ধক করে ওঠে সহসা। শঙ্কিত দৃষ্টি নিক্ষেপ করলো একে অপরের পানে। চারপাশ উত্তাল। শহরের বড়সড় বাড়িতে আকস্মিক আগুন লাগার খবর মুহূর্তেই সোশ্যাল মিডিয়া ও নিউজ চ্যানেলে ছড়িয়ে পড়ে। রিপোর্টার, ক্যামেরাম্যান সবাই উপচে পড়ে সমবেত হয় মির্জা বাড়ির সম্মুখে। কালো ধোঁয়া ঢেকে আছে পুরো চারপাশে। মানুষের ভিড়, চিৎকার সব মিলে বিশ্রী এক বিশৃঙ্খলা। ঠিক তখনই তাড়াহুড়ো করে এসে দাঁড়ায় তামজিৎ। চোখে মুখে বিস্ময় আর ভয়। মির্জা বাড়িটাকে সে ভালো করেই চেনে, তার প্রেয়সীর বাড়ি। অগ্নিকাণ্ডের মতো এরূপ ঘটনায় বুকটা কেঁপে উঠল তার। ফায়ার সার্ভিসের লোকদের নির্দেশ করে দ্রুত আগুন নেভানোর। কাবুল কথাটা আতঙ্কিত স্বরেই বলে উঠল, স্যার, ভেতরে তো মানুষ থাকার কথা। যেভাবে আগুন লেগেছে ওরা বেঁচে আছে তো? বাজে কথা বলো না কাবুল, মুখ বন্ধ রাখো আপাতত। কাবুল ভ্রুযুগল কুঁচকেই বলে উঠল, বাজে কথা কখন বললাম স্যার? ঠিকই তো বলেছি। চুপ করতে বলছি না? এই পরিস্থিতিতে অন্তত নিজের মুখটা বন্ধ করো প্লিজ, হাত জোর করছে। আর কিছু বলার সাহস করে না কাবুল। তামজিদের টেনশনে কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়। বাড়ির ভেতরের মানুষগুলো তার কাছে কেউ না হলেও নিজের মাঝে অস্থিরতা অনুভব করছে সে। এর মাঝে ভিড় ঠেলে প্রবেশ করে আরশিল। উন্মাদের মতো ছুটে সে স্তব্ধ হয়ে যায় মুহূর্তেই। দাউ দাউ করে জ্বলতে থাকা বাড়িটা দেখেই যেন মস্তিষ্ক অচল হয়ে পড়ে। পা ভেঙে বসে পড়ে মাটিতে। বাকরুদ্ধ হয়ে ঠায় বসে থাকে সেথায়। তামজিদ এগিয়ে যায় ইতস্তত করে, কাঁধে হাত রেখে মৃদু গলায় বলে ওঠে, নিজেকে শক্ত করুন আরশিল, আগুন নেভানোর চেষ্টা চলছে, আমরা খুবই শীঘ্রই ভিতরে যেতে পারবো। অপলক দৃষ্টিতে পোড়া বাড়ির দিকে তাকিয়ে থাকে আরশিল। নিষ্প্রাণ কণ্ঠেই বলে উঠল, আমার সাথেই কেন এমন হয় বলতে পারেন অফিসার? আমার প্রিয়জনরাই কেন বারবার হারায়? আরশিলের কথাটা কেমন তীরের মতো বুকে বেঁধে তামজিদের। গভীর কিছু ছিল কথাটাই। আরশিলের জন্য বড্ড মায়া অনুভব করে সে। আকস্মিক উঠে দাঁড়ায় আরশিল। উন্মাদের মতো ছুটে যায় বাড়ির দিকে। তামজিদ হতভম্ব হয়ে পড়ে। সম্মিত ফিরে পেতেই ছুটে গিয়ে চাপড়ে ধরে আরশিলকে। আতঙ্কিত কণ্ঠেই বলে ওঠে, কি করছো আরশিল? পাগলামি বাদ দাও, ভিতরে যেও না। ছাড়ুন, আমার মা, আমার পায়রা ভিতরে পড়ে যাচ্ছে অফিসার। ছাড়ুন আমাকে, আমি তাদের বাঁচাবো। আরশিলকে আটকে রাখা কষ্ট হয়ে যায়। আরো কয়েকজন পুলিশ এসে আটকে রাখে তাকে। হুট করে হাঁটু ভেঙে বসে পড়ে আরশিল। চক্ষুদয় টলমল করে ওঠে কিছুটা। আর্তনাদ করেই বলে উঠল, আমার সাথেই কেন বারবার এমন করো খোদা? কেন আমার প্রিয় মানুষগুলোকে আমার কাছ থেকে কেড়ে নাও? আমার মা, আমার পায়রাকে আমার কাছে ফিরিয়ে দাও খোদা। তাদের নিও না। আমি যে এবার আর সহ্য করতে পারবো না, মরেই যাব। ঈশিতা এসেই ভাইয়ের বুকে আছড়ে পড়ে। আরশিলও বোনকে আগলে নেয়। হাউমাউ করে কাঁদতে থাকে ঈশিতা। আরশিল নিষ্প্রাণ চোখে তাকিয়ে রয় জ্বলতে থাকা বাড়ির দিকে। আকস্মিক মেসেজ টোন বেজে ওঠে। প্রথমে পাত্তা দেয় না, পুনরায় বেজে উঠতেই বলহীন হাতে মোবাইলটা বের করে। মেসেজটা পড়তেই নিমেষে চমকে উঠল। ঈশিতার চোখের পানি মুছে দিয়ে তড়িঘড়ি করেই বলে উঠল, বোন, ওঠো, আমাকে যেতে হবে এক্ষুনি। ঈশিতা অবাক হয়ে আখিদয় নিবদ্ধ করলো আরশিলের পানে। এই পরিস্থিতিতেও ভাই এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছে? আরশিল চলে যেতে গিয়ে আবার ফিরে আসে। তামজিদের সামনে দাঁড়িয়ে স্থির দৃষ্টি নিক্ষেপ করলো। তামজিদও দৃঢ় দৃষ্টিতে তাকায় আরশিলের পানে। আরশিল গাঢ় স্বরেই বলে উঠল,
ঈশিতাকে চাচির কাছে সুস্থভাবে পৌঁছে দিও। ওর গায়ে একটা ফুলের টোকা পড়লেও ব্যাপারটা কিন্তু তোমার জন্য খুব একটা মঙ্গলকর হবে বলে মনে হয় না, তামজিৎ। তামজিৎ ভ্রু কুঁচকে যায় আপনা আপনি। ওকে কি থ্রেট দিচ্ছে? কথাটুকু ভাবতেই তীক্ষ্ণ হয় দৃষ্টি। তবুও পরিস্থিতির কথা বিবেচনা করেই বলে উঠল, সুস্থভাবেই পৌঁছে দিব, টেনশন করো না। ঈশিতাকে সাবধানে থাকতে বলে তড়িঘড়ি করে জায়গা প্রস্থান করে আশিল। দীর্ঘ প্রহর কেটে যায় এভাবেই। এতক্ষণ যেন একটা ঘোরের মধ্যে ছিল ঈশিতা। আকস্মিক কারো ফায়ার সার্ভিসের লোকের কথা শুনে সম্বিত ফিরে পাই। লোকটি আশাহত কণ্ঠে তামজিদের উদ্দেশ্যেই বলে উঠল, স্যার, ভিতরে কেউ নেই, কাউকে পাওয়া যায়নি, হয়তো আগুনে সব পুড়ে গেছে। ঈশিতার পুরো শরীর থরথর করে কেঁপে উঠল। প্রবল বিস্ময়ে শরীর ছেড়ে পড়ে যেতে নিলে তামজিৎ বাহু আঁকড়ে ধরে। অশ্রুসিক্ত নেত্রে কাপা কণ্ঠেই বলে উঠল, আমার মা, ভাবি, তাদের কিচ্ছু হয়নি তামজিৎ। হতেই পারে না। পরিত্যক্ত পুরনো বাড়িতে দ্রুত পায়ে প্রবেশ করে আরশিল। এটাই সেই বাড়ি যেখানে লাবণী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। পুরো বাড়ির পরিবেশটা অদ্ভুতভাবেই থমথমে। আরশিলের বুক থকথক করতে থাকে, পুরো শরীর আতঙ্কে ভরপুর। এই বাড়িটাকে সে ভয় পায়। এই বাড়িতে কেন আবার নিয়ে আসা হলো? আর পায়রা কোথায়? তার কোনো ক্ষতি করা হয়নি তো আবার? ঢোক গিলে গলা ভেজানোর চেষ্টা করে আরশিল। বিড়বিড় করেই বলে ওঠে, না, পায়রার কিচ্ছু হবে না। আগের বার যা হওয়ার হয়েছে, আর না। পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে ফেলে, কোথাও কেউ নেই। হুট করেই নজর এসে পুরনো টেবিলের ওপর ল্যাপটপ, কিন্তু স্ক্রিন অফ। পাশেই একটা ছোট্ট নোট। এটা তোমার জন্য, ওপেন করো। ল্যাপটপ অন করতেই একটা ভিডিও সামনে আসে। প্লে চাপতেই স্ক্রিনের আলোয় জমে ওঠা দৃশ্য তার শ্বাস রীতিমতো বন্ধ করে দেয়। তার মা আর পায়রাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, মুখে কাপড় বাঁধা। ভিডিও শেষে ভেসে ওঠে লাল কালিতে লেখা একটা লাইন, ওদের বাঁচাতে চাইলে এই ঠিকানায় চলে আসো। হ্যাঁ স্ক্রিনে ভেসে ওঠে ম্যাপের কোঅর্ডিনেট। গুগলে সেটা দিয়ে সার্চ করতেই পিলে চমকে ওঠে আরশিলের। কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে থাকে, হাত পা অবশ হয়ে আসতে চাইছে যেন। এই কোঅর্ডিনেট, এটা তো রাশিয়ার মস্কোর একটা প্রত্যন্ত অঞ্চল। আরশিলের মাথা কাজ করা বন্ধ করে দেয় মুহূর্তেই। দুনিয়ার চোখে সে পাগল, একজন মানসিক রোগী। তাহলে সে রাশিয়া যাবে কিভাবে? কোন মাধ্যমে? কার সাহায্যে? অন্ধকারে নিমজ্জিত কক্ষ, মিটিমিটি জ্বলছে ছোট্ট একটা বাল্ব। চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় অচেতন হয়ে পড়ে আছে পায়রা। আকস্মিক নেত্রপল্লব সামান্য নড়ে ওঠে। ধীরে ধীরে চক্ষুদয় মেলে ধরতেই ধক করে উঠল পায়রার বুক। বিস্ময়কর দৃষ্টি নিক্ষেপ করলো আশেপাশে। ভয়ের হৃদস্পন্দন থেমে যাওয়ার জোগান। হাত পায়ের নাড়ানোর চেষ্টা করলেও পেরে ওঠে না। মনে পড়ে যায় তখনের ঘটনা। হুট করেই অনেকগুলো গাড়ির শব্দে চমকে যায় পায়রা আর রাজিয়া মির্জা। পায়রার বুক ধুকপুক করতে শুরু করে। সে কৌতূহলবশত এগিয়ে যায়। গেট খোলার শব্দে হঠাৎ পুরো বাড়িটাকে থরথর করে জাগিয়ে তোলে। প্রায় 15 থেকে 20 জন মুখোশধারী লোক গাড়ি থেকে নেমে আসে। সকলের শরীরে কালো পোশাক। আতঙ্কিত অনুভব হয়। পুনরায় ছুটে যেতে চায় রান্নাঘরের দিকে। একজন তাকে মুহূর্তেই দেখে ফেলে, হুকুমের স্বরেই বলে উঠল, ওই মেয়েটাকেই প্রয়োজন, আটকাও একে। পালানোর চেষ্টা করেও কোনো লাভ হয় না। দুজন লোক দৌড়ে সে পায়রার হাত চেপে ধরে। সে অতর্কিত চিৎকারে করে উঠলেও আশেপাশে কেউ নেই যাকে পাওয়া যাবে। পরক্ষণেই একে একে গাড়িতে তুলে পায়রা আর রাজিয়া মির্জাকে। একজন লোক পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় পুরো বাড়িতে। তারপর মুখের রুমাল চেপে ধরতেই জ্ঞান হারায় পায়রা। এরপর আর কিছু মনে করতে পারে না। গলা শুকিয়ে কাঠ। ঢোক গিলে গলা ভেজানোর চেষ্টা করে। তীব্র পানির পিপাসায় হাঁক ছেড়ে ডেকে ওঠে, কেউ আছেন? আমায় একটু পানি দিন না, বড্ড তৃষ্ণা পেয়েছে। কোনো সারা শব্দ নেই। ক্ষুধায় ও পেটের ভেতর নাড়ি ভুড়ি খাচ্ছে।
ভীষণভাবে মনে পড়ে আরশিলের কথা। চক্ষুদয় ছলছল করে ওঠে মুহূর্তে, ফুপিয়ে কান্না করে উঠল নিমেষেই। কাঁপতে থাকা কণ্ঠ গলে বেরিয়ে আসে, আপনি আসছেন না কেন আরশিল? দেখুন না আপনার প্রাণকে কারা বন্দি করে রেখেছে। আমার আপনাকে ছাড়া ভীষণ ভয় হচ্ছে, ভীষণ। এখানে বেশিক্ষণ থাকলে দম আটকে মারা যাব আমি। কান্নার মাঝেই হুট করে মনে পড়ে যায় রাজিয়া মির্জার কথা। ধীরে ধীরে কান্না থামিয়ে নিজেকে শান্ত করার আপ্রাণ চেষ্টা চালাই। আশেপাশে দৃষ্টি বুলিয়ে নেয় একবার, না কোথাও নেই। ওনার আবার কোনো ক্ষতি করে দিল না তো? কথাটুকু ভাবতেই শরীরে কাটা দিল তার। অশ্রুসিক্ত নয়নে মনে মনে বলে উঠল, আল্লাহ রক্ষা করুন আমার আম্মুকে। পুরনো পরিত্যক্ত বাড়িটা নিস্তব্ধতার চাদরে মুড়ে আছে। অল্প স্বল্প প্রবেশ করছে কক্ষের ভেতর হাঁটু ভেঙে বসে আছে আরশিল। উঠে দাঁড়ানোর শক্তিটুকুও পাচ্ছে না। পায়রাকে এক পলক দেখা তৃষ্ণায় বড্ড তৃষ্ণার্ত সে। সুঠাম বলিষ্ঠ শরীরটাও যেন অসাড় হয়ে আছে। মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে এমন মুহূর্তে। কিভাবে কি করবে মাথায় বুঝে আসছে না। আকস্মিক মাথার চুলগুলো শক্ত করে চেপে ধরে চিৎকার করে উঠল। পরক্ষণেই শান্ত হয়ে বিড়বিড় করেই বলল, কি করব আমি? কিভাবে ফিরিয়ে আনবো আমার আপন মানুষগুলোকে? মস্তিষ্ক পুরো অচল। হুট করে মাথায় আসে ঈশিতার কথা, যে তাকে সাহায্য করেছিল সুস্থ হতে। তৎক্ষণাৎ চক্ষুদ্বয় চকচক করে ওঠে। এখন ঈশিতাই পারবে তাকে সাহায্য করতে, কেননা ঈশিতার হাজবেন্ড রিয়াদ এই এয়ারপোর্টের উচ্চ পদস্থ অফিসার। এক মুহূর্ত দেরি না করে ফোন লাগায় ঈশিতার নাম্বারে। প্রথমে কেটে গেলেও পরবর্তীতে রিসিভ হয়। আরশিলের কণ্ঠনালী গলিয়ে দ্রুত কণ্ঠে বেরিয়ে আসে, ঈশিতা, আমি আরশির বলছি। আমার তোমার সাহায্যের প্রয়োজন। কুকড়ে বসে থাকা শরীরটা ধীরে ধীরে কেঁপে উঠছে ভেতরকার অসহায়তে। ফোন কানে চেপে রাখতেও যেন কষ্ট হচ্ছে। ওপাশ থেকে ভেসে আসে ঈশিতার আতঙ্কিত কণ্ঠ। হ্যাঁ, হ্যালো, আরশিল ভাইয়া, আপনি ঠিক আছেন? দম নেওয়ার শক্তিটুকুও নেই আরশিলের। তড়িঘড়ি করে কাপা গলায় বলে ওঠে, ঈশিতা, আমার তোমার সাহায্য দরকার, খুব দরকার। ঈশিতা কিছুক্ষণ নিশ্চুপ থাকে কিছু পল, তারপর আতঙ্ক ভরা কণ্ঠে পুনরায় জিজ্ঞাসা করে, কি সাহায্য বলুন ভাইয়া? ভাইয়া, নিউজে দেখলাম আপনাদের বাড়িতে আগুন লেগেছে। সবাই ঠিক আছে তো? হুম, তাদের কিছু হয়নি। তাদের রাশিয়া নিয়ে যাওয়া হয়েছে। রিয়াদের হেল্প দরকার আমার। ও আমাকে রাতারাতি রাশিয়া পাঠাতে পারবে। অবাক হয় ঈশিতা। রাশিয়া মানে কি? এত তাড়াতাড়ি রাশিয়া কিভাবে? কি নিজের অবাকতা প্রকাশ না করেই বলে উঠল, আমাকে একটু সময় দিন ভাইয়া, আমি রিয়াদকে ফোনটা দিচ্ছি। আরশিল কলে থাকতেই ঈশিতার রিয়াদের কথাগুলো শুনছিল। গলার ভেতর শুষ্কতা জমে যাচ্ছে, হাত দুটো ঠান্ডা হয়ে আসছে। টেনশনে মাথার রগগুলো টন টন করে করেছে অলরেডি। ওপাশ থেকে হুট করে ভেসে আসে ভারী কণ্ঠস্বর, শোনো আরশিল, একটা জিনিস আগেই বলে রাখি, বাংলাদেশ থেকে সরাসরি রাশিয়ায় কোনো ফ্লাইট নেই। প্রথমে আরব আমিরাতে হয়ে দেন রাশিয়ায় যেতে হবে, কিন্তু রাতারাতি সম্ভব কিনা আমি বলতে পারছি না। আমার খুবই দরকার রিয়াদ, একটু চেষ্টা করো প্লিজ, দেখো পারো কিনা। কণ্ঠে অসহায়ত্ব মিশে আছে। নিজেকে সামলানোর চেষ্টা করছে আরশিল। ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছে সে। রিয়াদের বড্ড মায়া হয়। আশ্বাস দিয়ে বলে উঠল, আচ্ছা, আমি চেষ্টা করছি, একটু সময় দাও। সময়ও যেন আজকে বেইমানি করছে, প্রত্যেকটা সেকেন্ডও যেন ঘন্টার মতো। আরশিল স্তব্ধ, নিশ্চুপ। টেনশনে প্যানিক অ্যাটাক চলে আসার জোগান। বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা চালায়। হাত আজলায় মুখমণ্ডল আড়াল করে নিষ্প্রাণ কণ্ঠেই বিড়বিড় করে, কোথায় তুমি প্রাণ? তোমাকে এক পলক দেখার তৃষ্ণা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আজ আমি পারছি না নিজেকে শক্ত করতে। তোমার অনুপস্থিতি এই শক্ত আমিটাকে ভেঙে দিচ্ছে প্রাণ, ভেতর থেকে একদম গুড়িয়ে দিচ্ছে। ঘড়ি ধরে কেটে যায় প্রায় 20 মিনিট। মুঠোফোনটা বেজে উঠতেই তড়িঘড়ি করে রিসিভ করে কানে দেয় আরশিল।
ওপাশ থেকে ভেসে আসে রিয়াদের উৎকৃপ কণ্ঠস্বর। ব্যবস্থা হয়ে গেছে আরশিল। ভোর 6টার দিকে আরব আমিরাতের একটা ফ্লাইট আছে। তোমার টিকিট আমি ম্যানেজ করে ফেলেছি। আরব আমিরাতের আমার পরিচিতরা আছে, তাদের বলে রেখেছি। তুমি নামার আধা ঘন্টা পরেই মস্কোর একটা ক্যান্টিন ফ্লাইট আছে, কানেক্টিং ফ্লাইট আছে। ওটার টিকিট যেখান থেকেই তোমার নামে রেডি করে দিবে। আরশিলের বুক থক করে ওঠে। আরশিল চোখ বন্ধ করে শ্বাস ফেলে। এটা স্বপ্ন? তাহলে কি সে এখন পায়রার কাছে পৌঁছাতে পারবে? রিয়াদ পুনরায় বলে উঠল, আর মস্কোতে তুমি নামার আগে থেকে একজন পুলিশ অফিসার তোমার জন্য অপেক্ষা করবে, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। আমি সব বলে দিয়েছি। তুমি পৌঁছালে সে তোমাকে রিসিভ করে নেবে। আরশিল কিছু বলার ভাষা হারিয়ে ফেলে। আনন্দের মুহূর্তে ছড়িয়ে পড়ে অভ্যন্তরে। কিভাবে রিয়াদের উপকারে শুকরিয়া আদায় করবে বুঝতে পারে, তবুও মিহিস্বরেই বলে ওঠে, তোমার এই উপকার আমি কখনো ভুলব না রিয়া। আমার কাছে কৃতজ্ঞতা আদায়ের কোনো ভাষা নেই। রিয়াদের ঠোঁটের কোণে সামান্য হাসি খেলে যায়। বলে ওঠে, আগে সবাইকে নিরাপদে ফিরিয়ে আনো, তারপর যা হওয়ার হবে। বিষয়টা খুব ঝুঁকিপূর্ণ, তবুও তুমি যাচ্ছ, আমি তোমাকে আটকাবো না। শুধু সাবধানে থেকো। যাত্রা শুরু করা আজ রাতেই। আর কিছু প্রয়োজন হলে অবশ্যই আমাকে জানাবে। কল কেটে যায়। কিছুক্ষণ আরশিল স্থির হয়ে বসে থাকে। চারদিকে নিস্তব্ধতা, কিন্তু তার মাথার ভেতর খেলে চলেছে অনেক কিছু। সূক্ষ্মভাবে সবকিছু পরিকল্পনা করে নেয় কিভাবে সবটা করবে। ল্যাপটপের স্ক্রিন এখনো টেবিলে জ্বলছে। সেই ভিডিওর ভয়াবহ ফ্রেম এখনো চোখের সামনে। রাস্তার সারি সারি গাছ পেছনে গাড়ি ছুটে চলেছে দ্রুত বেগে। জানালা দিয়ে আসা শীতল বাতাসের তোড়ে ঈশিতার চুলগুলো উড়ে চলেছে মহা আনন্দে। সেদিকে খেয়াল নেই তার, এক মনে তাকিয়েছে বাহিরের দিকে। চোখ মুখ ফুলে যাচ্ছে তার, তাই অবস্থা। তামজিদ একবার ঈশিতাকে দেখে নাই। মেয়েটাকে কি বলে বুঝ দিবে ভেবে পায় না। গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে মৃদু স্বরেই ঢেকে উঠল, ইস্যু, হুম। এখনো এমন মনমরা হয়ে থাকলে চলবে? আরশিল তো বললই সবাই সুস্থ আছে। ভাইয়া হুট করে কোথায় চলে গেল তামজিৎ? ভাঙা কণ্ঠস্বর। কান্নার ফলে কণ্ঠটাও ভেঙে গেছে। একটা নিরিবিলি জায়গা দেখে গাড়িটা সাইড করে তামজিৎ। ঘাড় বাঁকিয়ে পূর্ণ দৃষ্টিতে চাইলো ঈশিতার পানে। মেয়েটা আশা নিয়ে তাকিয়ে আছে তার দিকে, কিন্তু সে নিজেও জানে না আরশিল কোথায় আর কেন গেল। মেয়েটাকে আশাহত করতে ইচ্ছে করে না, তবুও ভরাট গলায় বলে উঠল, আরশিল কাজেই গেছে সীতা, হয়তো পায়রা আর তোমার মাকে ফিরিয়ে আনতে। পুনরায় নেত্রপল্লব ভিজে ওঠে ঈশিতার। কান্না মিশ্রিত কণ্ঠেই বলে উঠল, আমাদের পরিবারের সাথেই কেন বারবার এমন হয়? আমরা কি একটু শান্তিতে থাকতে পারবো না? তামজিৎ জবাব দেওয়ার মতো কিছু খুঁজে পায় না। আকস্মিক ফুপিয়ে ওঠে ঈশিতা। সবার জন্য বড্ড বেশি চিন্তা হচ্ছে। ঠিক আছে তো সবাই? তামজিৎ ইতস্তত করে ঈশিতার হাত দুটো আঁকড়ে ধরে। হুট করে ঈশিতা আবদার করে বসে, আমাকে একটু জড়িয়ে ধরবে তামজিৎ? একটা আশ্রয়ের যে খুব দরকার। তামজিৎ কোনো প্রকার বাক্য বিনিময় না করে নিজের প্রেয়সীকে বুকে আঁকড়ে নেয়। ঈশিতাকে শক্ত করে আঁকড়ে ধরে তামজিৎ। মিশে যায় একদম বুকের সাথে। হাউমাউ করে কাঁদতে কাঁদতে অভিযোগ করতে থাকে নিজের জীবন নিয়ে। হুট করে কিছু মাথায় আসতে বুক থেকে সামান্য মাথা তুলে তাকায়। ক্রন্দনরত অবস্থায় সূক্ষ্ম কণ্ঠেই বলে উঠল, ভাইয়াকে শাস্তি দিও না তামজিৎ। আমার ভাইয়া অনেক দুঃখ সহ্য করেছে, এই যে দেখো এখনো করছে। পায়রাকে নিয়ে যাও, একটু ভালো ছিল, এখন তাও নেই। আর শাস্তি পেলে আমি মানতে পারবো না। তামজিৎ তৎক্ষণাৎ জবাব দিতে ব্যর্থ হলো। কি বলবে সে? এখানে তার আদৌ কিছু বলার আছে? কোনো প্রকার বাক্য ব্যয় না করেই নিস্তব্ধ রয়। মস্কোর বরফে ঢাকা রানওয়েতে ঢাকা চাকা ছোঁয়া মাত্র আরশিল ধীরে সুস্থে নেমে আসলো। ইমিগ্রেশন কাউন্টার পেরিয়ে সামনে এগিয়ে যায়।
সামনে তাকাতেই নজরে আসে প্লাকার্ড হাতে দাঁড়িয়ে থাকা একজন রাশিয়ান পুলিশ অফিসার। লোকটি হয়তো আরশিলকে চিনতে পারে, এগিয়ে এসে বলে, মিস্টার আরশিল রাইট? ইয়েস অফিসার। আরশিল হাতে হাত মিলিয়ে হ্যান্ডশেক করে নেয়। আরশিলকে রিসিভ করেই লোকটা নিজের গাড়িতে তোলে। প্রায় আধা ঘন্টার মতো পথ পাড়ি দিয়ে শহর ছাড়িয়ে তারা পৌঁছে যায় অফিসারের ছোট্ট অ্যাপার্টমেন্টে। আরশিল ফ্রেশ হয়ে আসলে খাবার সাজিয়ে দেয় অফিসার ইগর, কিন্তু কিছুই স্পর্শ করে না আরশিল। পকেট থেকে মোবাইল বের করে কোঅর্ডিনেটটা ইগরের সামনেই ধরে। এখানে যেতে হবে। ইগর কৌতূহলী ভঙ্গিতে ফোনটা হাতে নেয়। কয়েক সেকেন্ড স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে স্থির দৃষ্টিতে। নিমেষেই তার মুখের রং একেবারে বদলে গেল, চক্ষুদ্বয় বড় বড় হয়ে যায় সহসা। ইংরেজিতে বলে ওঠে, তুমি নিশ্চয়ই এই কোঅর্ডিনেটটা সঠিক। হুম। শান্ত গলায় উত্তর দেয় আরশিল। ইগর ফোনটা রেখে দেয় টেবিলের ওপর। একবার চক্ষুদ্বয় বুলিয়ে নেয় আরশিলের গম্ভীর আর চিন্তিত মুখশ্রীতে। পরক্ষণেই বলে উঠল, এটা রাশিয়ার সবচেয়ে ভয়ানক মাফিয়া আরকাদি মালেনকভ এর আড্ডা। পুরো স্পেশাল ফোর্স যেখানে ঢুকতে ভয় পায়, সেখানে তুমি কেন সেখানে যেতে চাইছো? ওর মতো ভয়ানক সন্ত্রাসী তোমার পিছনে কেন? আরশিল নিশ্চুপ হয়ে বসে থাকে, কারণ তার নিজেরই জানা নেই। সে তো ভেবেছিল এসব জুবাইরের চাল। এখানে আরকাদি কেন জড়াচ্ছে তার বুঝে আসে না। হুট করে মাথায় খেলে যায় পায়রার ঘুমন্ত মুখটা। বুকের ভেতর যেন কিছু একটা কামড়ে ধরে। দীর্ঘ সময় ধরে পায়রাকে দেখছে না। কেমন আছে পায়রা? নিঃশ্বাস আটকে সে আরশিলের। আর দেরি করতে চায় না, নিষ্প্রাণ কণ্ঠেই বলে ওঠে, আমি জানি না কেন, আর জানতে চাইও না। আমার শুধু আমার ওয়াইফকে প্রয়োজন, তাও খুব দ্রুত। শেষে শুধু এতটুকু বলেই থেমে যায় আরশিল। পুলিশ অফিসার দীর্ঘশ্বাস ফেলেই বলল, আমি আমার গুপ্তচর পাঠাচ্ছি, কিন্তু জায়গাটা দুর্গম বন, খবর আনতে সময় লাগবে। তুমিও কোথাও যেও না। নিস্তব্ধ রাত, ঘড়ির কাঁটা একটা ছুঁই ছুঁই। তবে নিদ্রাহীন আরশিল। গত 2 দিন ধরে আরশিল মস্কোর বরফে ঢাকা শহরে তন্ন তন্ন করে খুঁজে চলেছে পায়রাকে। লোকজনের কাছে খোঁজ নেই, তাও পায়রার কোনো খবর পায়নি। আরশিলের বুকের ভেতর যন্ত্রণা হয়, পায়রাকে দেখতে না পাওয়ার যন্ত্রণা। সে ভালো নেই, একদমই ভালো নেই। হুট করে একটা মেইল আসে আরশিলের নাম্বারে, যেখানে লেখা আছে আরকাদি রাশিয়ায় নেই, বরং সে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে আছে। ভ্রুকুচকে ইমেলটার দিকে তাকিয়ে থাকে আরশিল। পরক্ষণেই শোয়া থেকে উঠে বসে। কেউ কি তার সাথে রসিকতা করছে? না হলে হুট করে এমন ইমেল পাঠানোর মানে কি? আরশিল উঠে দাঁড়ায়। ইগর দরজার সামনে গিয়ে কয়েকবার টোকা দিতেই দরজা খুলে যায়। এত রাতে আরশিলকে দেখে অবাক হয় ইগর, বলে ওঠে, এত রাতে তুমি এখানে? কি হয়েছে? হুম, এই ইমেইলটা দেখুন। ইমেলটা একবার ভালো করে দেখে নেয় অফিসার। ছোট্ট করেই বলে ওঠে, জানি গুপ্তচর একটু আগে খবর দিয়েছে, তবে সে সন্ধ্যা 7টায় হয়তো রওনা দিয়েছে। কালকে সকালের মধ্যে হয়তো ফিরে আসবে আরকাদি। আরশিল নিজের রুমে ফিরে আসে। আর দেরি করতে চায় না সে। আর দেরি না করে কোনো উপায় নেই, আজকে রাতটা পার করতে হবে। বিছানায় গা এলিয়ে দেয় আরশিল। বড্ড ক্লান্ত সে। পায়রাকে এক পলক দেখার জন্য মনটা বড্ড পড়ছে। সিলিংয়ের দিকে নিষ্প্রাণ দৃষ্টি দিয়ে বলে ওঠে, কোথায় তুমি পায়রা? কেন পাচ্ছি না খুঁজে তোমাকে? দেখো, তোমার স্বামী একটা ইডিয়েট। 3টে দিন চলে গেল, তাও তোমাকে খুঁজে পেল না। আমাকে ক্ষমা করে দিও বউ। চোখের পলকে চলে যায় কয়েক ঘন্টা। শেষ রাতে বলা চলে সবে মাত্র ঘুম এসে ধরা দিয়েছিল আরশিলের নেত্রে। আকস্মিক মেসেজ টোন বেজে উঠতে ঘুম ছুটে যায় তার। ফোন চেক করতেই নজরে আসে আরেকটি মেল। কৌতূহল বশত ওপেন করতে দেখতে পায় সেখানে লেখা, তোমার জন্য একটা স্পোর্ট কার রেডি আছে, আর কারের ডিক্রিতে কিছু অস্ত্র আছে যা তোমার প্রয়োজন। লোকেশন দেওয়া আছে কারের ভিতর। লোকেশন অনুযায়ী চলে আসো, হয়তো পায়রাকে পেয়ে যাবে।
এইটুকু দেখেই শরীরে তীব্র ঝঙ্কার অনুভব করে সে। ইমেলটা কে পাঠিয়েছে সে জানে না, জানতে চায়ও না, শুধু চায় পায়রাকে ফিরে পেতে। দ্রুত কদমে মেসেজটা গিয়ে দেখায় ইগরকে। ইগর অবাক হয় না, বরং শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, আমি জানতাম তোমার এখন যাওয়া উচিত অর্শিল। আমি কার পর্যন্ত পৌঁছে দেব তোমাকে?